আহ, আজকে আমরা বিন্যাস ও সমবায় অর্থাৎ পারমুটেশন এবং কম্বিনেশন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো দেখা যাক বিন্যাস কী আর সমবায় কী। বিন্যাস বা ইংরেজিতে বলা হয় পারমুটেশন। ঠিক আছে, কতকগুলি বস্তুর মধ্য থেকে কয়েকটি বা সবগুলি নিয়ে যত রকমে সাজানো যায় তাদের প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলা হয়। ঠিক আছে, বিন্যাস মানে হচ্ছে অ্যাকচুয়ালি সাজানো আর কি। ঠিক আছে, কতকগুলি বস্তুর মধ্য থেকে কয়েকটি বস্তু বা ওই সবগুলি বস্তুকে নিয়ে যত রকমভাবে সাজানো যায় তাদের প্রত্যেকটিকে বলা হয় বিন্যাস। এরপর আসছি সমবায় বা কম্বিনেশন। কম্বিনেশন বা সমবায়, সমবায় মানে জাস্ট দল গঠন করা, এখানে সাজানোটা দেখব না। তাহলে এর সংজ্ঞা হচ্ছে কতকগুলি বস্তুর মধ্য থেকে কয়েকটি বা সবগুলি নিয়ে যতগুলি বিভিন্ন দল গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে তাদের প্রত্যেকটিকে তাদের প্রত্যেকটিকে বলা হয় সমবায়। ঠিক আছে, তাহলে সমবায় কি? কতকগুলি বস্তুর মধ্য থেকে কয়েকটি বস্তু বা সবগুলি বস্তু নিয়ে যতগুলি বিভিন্ন দল গঠন করা যায়। ঠিক আছে, এই যে দল, আর একটা রকম এর নাম আছে দল গঠন বা নির্বাচন বলা যেতে পারে। ঠিক আছে, নির্বাচন। যতগুলি বিভিন্ন দল বা নির্বাচন গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে বলা হয় এক একটা সমবায়। কতগুলি বিভিন্ন বস্তু থেকে সবগুলি বা কয়েকটিকে নিয়ে যতগুলি বিভিন্ন দল গঠন করা যায় বা নির্বাচন করা যায় তাদের প্রত্যেকটিকে বলা হয় এক একটা সমবায়। ঠিক আছে, এবার একটা এক্সাম্পল দিলি ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরো কতগুলো বস্তু আছে, তিনটে বস্তু আছে, এ বি সি, তিনটি বস্তু আছে। ঠিক আছে, তাহলে এই তিনটে বস্তু থেকে দুটি বস্তু, এখান থেকে নেব দুটি বস্তু, দুটি বস্তু নিয়ে কতগুলি দল গঠন করা যায় আগে দেখব। আগে কতগুলি দল গঠন বা কতগুলি সমবায় তৈরি করা যায়। ঠিক আছে, দেখি
তাহলে এ বি সি তিনটে বস্তু থেকে দুটো বস্তু নিয়ে দল গঠন করা যায়। দেখো কত, এ বি একটা দল, দুটো বস্তু নিলাম, প্রথম আর দ্বিতীয়, আর এসি প্রথম আর শেষ বস্তু, আর বিসি। ঠিক আছে, তাহলে দেখো এই তিনটি দল গঠন করা যাচ্ছে, তিনটি দল গঠন। দল গঠনের সময় কি লক্ষ্য রাখতে হবে, যে দল গঠনের সময় ওই বস্তুগুলোর বিন্যাসটা দেখব না, কে কেমনভাবে আছে, কে কোন পজিশনে আছে সেটা কিন্তু দেখা হবে না, জাস্ট দলে থাকলেই হবে। ঠিক আছে, তাহলে তিনটে বস্তু থেকে দুটো বস্তু নিয়ে তিনটে দল গঠন করা যায়, মানে এখানে সমবায়ের সংখ্যা হচ্ছে 3। কিন্তু যদি বলে তিনটে বস্তু থেকে দুটি বস্তু নিয়ে কতগুলি বিন্যাস তৈরি করা যায়, ঠিক আছে, তাহলে দেখো এই যে তিনটে দল গঠন করা যায়, এর প্রত্যেকটা ক্ষেত্রে আবার এ বিকে দুরকমভাবে সাজানো যায়। এ বি দলে আছে, একে দুরকমভাবে সাজানো যাবে। তাহলে হচ্ছে একটা হচ্ছে এ বি নিজে, আর একটা হচ্ছে বি এ। ঠিক আছে, আবার একই রকম এসিকে দুরকমভাবে সাজানো যাবে, এসি আর একটা হচ্ছে সিএ। একই রকমভাবে বিসিকে হচ্ছে বিসি আর একটা হচ্ছে সিবি। তাহলে দেখো দল গঠন হলো তিনটে বস্তু থেকে দুটো নিয়ে দল গঠন করা হলো তিনটে। ঠিক আছে, আর তিনটে বস্তু থেকে দুটো বস্তু নিয়ে দল গঠন করা হলো 6টি। ঠিক আছে, 1 2 3 4 5 6টি। তিনটে বস্তু থেকে দুটো বস্তু নিয়ে বস্তুগুলোকে সাজানো হলো বা বিন্যাস হলো 6টি। ঠিক আছে, তাহলে এখানে বিন্যাস 6 আর দল গঠন হচ্ছে 3। তাহলে ব্যাপারটা বুঝতে পারা গেছে কিভাবে দল গঠন করতে হয় আর কিভাবে বিন্যাস করতে হয়। ঠিক আছে, কিভাবে বস্তুগুলোকে সাজাতে হয়। এরপর আসছি এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে যে ফ্যাক্টোরিয়াল এন বা এন ফ্যাক্টোরিয়াল এটা কি। ফ্যাক্টোরিয়াল এনকে প্রকাশ করা হয় এরকম একটা চিহ্ন দ্বারা, তার ভেতরের মধ্যে লেখা হয় এন, এটা মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন। এই এরকম ভাবে প্রকাশ করা হয়, অথবা এন দিয়ে এরকম একটা দাঁড়ি দিয়ে এটা এটা মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন। দুরকমভাবেই প্রকাশ করা হয়। ঠিক আছে, এইটা অথবা এইটা। তাহলে দিস ইকুয়াল টু লেখা হয় 1 থেকে 1 2 3 এন পর্যন্ত সংখ্যাগুলো গুণফল। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল এন মানে হচ্ছে 1 থেকে এন পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। তাহলে ফ্যাক্টোরিয়াল 10 কত হবে? ফ্যাক্টোরিয়াল 10 হবে 1 2 10 পর্যন্ত গুণফল। ঠিক আছে, এটা একটা উদাহরণ দিলাম। এবার দেখো ফ্যাক্টোরিয়াল এন, এটা মানে কত? 1 2 3 এন পর্যন্ত গুণফল। দিস ইকুয়াল টু লেখা হয় 1 2 ডট 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 এন মাইনাস 1 ইন্টু এন। ঠিক আছে, এই এনের আগে যে সংখ্যাটা আছে সেটা লিখলাম। এখন এটা দেখো 1 থেকে এন মাইনাস 1 পর্যন্ত, তাহলে কত হবে? 1 থেকে এন পর্যন্ত যদি হয় ফ্যাক্টোরিয়াল এন, তাহলে 1 থেকে এন মাইনাস 1 পর্যন্ত লেখা যায় ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 1 ইন্টু এন। ঠিক আছে,
তার মানে হলো এন ইন্টু ফ্যাক্টরিয়াল এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল এনকে লেখা যায়। ফ্যাক্টরিয়াল এনকে দেখো 1 থেকে ডট ডট এন পর্যন্ত এরকমভাবে লেখা যায়, আবার ফ্যাক্টরিয়াল এন মানে লেখা যায় এন ইন্টু ফ্যাক্টরিয়াল এন মাইনাস ওয়ান। আবার ফ্যাক্টরিয়াল এনকে লেখা যায় এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ফ্যাক্টরিয়াল এন মাইনাস টু। ঠিক আছে, মানে আমার যেমন দরকার পড়বে সেই রকম অনুযায়ী ভেঙে দেবো। ঠিক আছে, আবার ধরো 10 ফ্যাক্টরিয়াল 10কে কী লিখতে পারি এই সূত্রগুলো ব্যবহার করে। এগুলো এক একটা সূত্র। ঠিক আছে, ফ্যাক্টরিয়াল 10কে আমি ধরো 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 4 এরকম করে 3 2 1 না লিখে ফ্যাক্টরিয়াল 5, ঠিক আছে, এরকমভাবে লিখতে পারি। এরপর আর একটা সূত্র নিয়ে আলোচনা করছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ধরো দু রকম কাজ আছে, ঠিক আছে, তার মধ্যে কোনো একটা কাজ এম প্রকারে সম্পন্ন করা যায়, আর এই এম প্রকারের প্রত্যেকটা উপায়ের জন্য দ্বিতীয় কাজটি এন প্রকারে সম্পন্ন করা যায়। তাহলে এই দুটো কাজ একসঙ্গে এম ইন্টু এন উপায়ে সম্পন্ন করা যাবে। ঠিক আছে, আরেকবার পড়ে দিচ্ছি দেখো, যদি কোনো একটি প্রক্রিয়া এম বিভিন্ন উপায়ে সম্পন্ন করা যায় এবং এম প্রকারের প্রত্যেক উপায়ের জন্য দ্বিতীয় একটি প্রক্রিয়া মানে দ্বিতীয় একটি কাজ এন বিভিন্ন উপায়ে সম্পূর্ণ করা যায়, তবে সম্মিলিতভাবে প্রক্রিয়া দুটি মানে কাজ দুটি এম ইন্টু এন বিভিন্ন উপায়ে সম্পূর্ণ করা যাবে। ঠিক আছে, তাহলে দেখো একটা উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি। ধরো বর্ধমান থেকে প্রথমে যাব কলকাতা। ঠিক আছে, একটা কাজ বর্ধমান থেকে কলকাতা যাওয়া। এরপর কলকাতা থেকে যাব দিল্লি, এটাও একটা কাজ, দ্বিতীয় প্রকারের কাজ। ঠিক আছে, বর্ধমান থেকে কলকাতা যাওয়াটা হচ্ছে প্রথম প্রকারের কাজ, আর কলকাতা থেকে দিল্লি যাওয়াটা হচ্ছে দ্বিতীয় প্রকারের কাজ। তাহলে এখন দেখি বর্ধমান থেকে কলকাতা কত রকমের যাওয়া যায়, আর কলকাতা থেকে, ঠিক আছে, দিল্লি কত রকমভাবে যাওয়া যায়। এটা ধরো বর্ধমান, ঠিক আছে, বর্ধমান থেকে কলকাতা দু রকমভাবে ধরো যাওয়া যায়। এটা ধরলাম দু রকমভাবে, আরও দুইয়ের অধিক উপায়েও যাওয়া যেতে পারে। ধরলাম আমি দুটো উপায়ে যেতে পারি কলকাতা, একটা হচ্ছে বাসে অথবা ট্রেনে। ঠিক আছে, এটা হচ্ছে কলকাতা, সংক্ষেপে KOL লিখলাম, এটা ধরো কলকাতা। ঠিক আছে, তাহলে দু রকমভাবে আমি যেতে পারি বর্ধমান থেকে কলকাতা। তার মানে প্রথম প্রক্রিয়াটা বর্ধমান থেকে যে কলকাতা যাওয়ার কাজটা দু রকম উপায়ে সম্পন্ন করা যাচ্ছে। ঠিক আছে, এরপর কলকাতা থেকে দিল্লি যাব কত রকম উপায়ে। ধরো কলকাতা থেকে দিল্লি যাওয়ার যে দ্বিতীয় কাজটি, এটা তিন রকম উপায়ে সম্পন্ন করা যায়। ধরো একটা হচ্ছে বাস, একটা ট্রেন, একটা হচ্ছে প্লেন। ঠিক আছে, এটা হচ্ছে দিল্লি। একরকম উপায় হচ্ছে বাস, ট্রেন,
এটা ধরো প্লেন, ঠিক আছে। একই রকম কলকাতা থেকে প্রথমে দেখো, বর্ধমান থেকে বাসে কলকাতা যাব, ঠিক আছে। তারপর এই কলকাতা থেকে বাস, ট্রেন বা প্লেনে দিল্লিতে যাব। তারপর দ্বিতীয় উপায় দেখো কি, বর্ধমান থেকে ট্রেনে যাব, ঠিক আছে। কলকাতা যাব ট্রেনে, তারপর কলকাতা থেকে ট্রেনে এখানেও আমি বাস, ট্রেন, এটা হচ্ছে প্লেন, ঠিক আছে। তার মানে কলকাতা যদি পৌঁছে যায়, তখন এই কলকাতা থেকে দিল্লি আমি 3 রকম উপায় যেতে পারবো। সে বর্ধমান থেকে কলকাতা যেরকম উপায় যাই না কেন, ঠিক আছে। মানে বাসেই যায় অথবা ট্রেনেই যাই, যদি ট্রেনে যায় তবুও 3 রকম উপায় যেতে পারবো, আর যদি বাসে যায় তবুও কলকাতা থেকে দিল্লি যাওয়ার কাজটা 3 রকম উপায় করতে পারবো। তার মানে এই বর্ধমান থেকে কলকাতা যাওয়ার, বর্ধমান টু কলকাতা, দেখো এই কাজটা দু রকম উপায়ে করতে পারছি, ঠিক আছে। বর্ধমান থেকে কলকাতা বাস অথবা ট্রেন, মানে প্রথম কাজটা 2 রকম উপায়ে সম্পূর্ণ করা যাচ্ছে। এরপর কলকাতা থেকে দিল্লি, কলকাতা থেকে দেখো যেখানে কলকাতা আছে, দিল্লি যখন উপায়ে যাচ্ছি 3 রকম উপায়ে, এখানেও কলকাতা থেকে দিল্লি যাচ্ছি 3 রকম উপায়ে। তাহলে এই যে বর্ধমান থেকে কলকাতা যাওয়ার যতগুলো উপায় আছে, তার প্রত্যেকটা উপায়ের জন্য আমরা কলকাতা থেকে দিল্লি যাওয়ার কাজটি 3 রকমভাবে সম্পূর্ণ করতে পারছি, ঠিক আছে। তাহলে এই যে বর্ধমান থেকে দিল্লি যাওয়ার কাজটা, মানে দুটো কাজ সম্মিলিতভাবে কত রকমভাবে করা যায় সেটা দেখো কীভাবে। প্রথমে বর্ধমান থেকে বাসে কলকাতা, তারপর কলকাতা থেকে বাসে দিল্লি, একরকম উপায়। বর্ধমান থেকে বাসে কলকাতা, কলকাতা থেকে ট্রেনে দিল্লি, 2 রকম উপায় হলো। বর্ধমান থেকে বাসে কলকাতা, কলকাতা থেকে প্লেনে দিল্লি, 3 রকম উপায়ে করা যাচ্ছে। এরপর আবার দেখো, বর্ধমান থেকে ট্রেনে কলকাতা, কলকাতা থেকে বাসে দিল্লি, 4 রকম উপায় হলো। বর্ধমান থেকে ট্রেনে কলকাতা, কলকাতা থেকে ট্রেনে দিল্লি, 5 রকম হলো। বর্ধমান থেকে ট্রেনে কলকাতা, কলকাতা থেকে ট্রেনে কলকাতা থেকে প্লেনে দিল্লি, 6 রকম উপায়ে মোট সম্পূর্ণ করা যাচ্ছে, ঠিক আছে। তাহলে বর্ধমান থেকে দিল্লি এই কাজটি করা যাচ্ছে 2x3, মানে হচ্ছে 6 রকম উপায়ে, ঠিক আছে। তাহলে দুটো কাজ সম্মিলিতভাবে করা যাচ্ছে, এদের গুণ করলেই জাস্ট হবে, ঠিক আছে। তার মানে দেখো এটা অ্যাকচুয়ালি ঐকিক নিয়মে হচ্ছে, ঠিক আছে। ঐকিক নিয়ম বলতে কী বোঝো দেখো, এই যে প্রথম প্রকার কাজটা করা যাচ্ছে 2 রকম উপায়ে, আর প্রথম প্রকার কাজের প্রত্যেকটা উপায়ের জন্য দ্বিতীয় প্রকার কাজটি করা যাচ্ছে 3 রকম উপায়ে। তাহলে সম্মিলিত কাজটা করা যাবে 2x3 এই উপায়, ঠিক আছে। তাহলে দেখো প্রথম প্রকার কাজের একটি প্রক্রিয়ার জন্য দ্বিতীয় প্রকার কাজটি করা যায় কত, n রকম উপায়ে। এখানে বলে দেওয়া আছে প্রথম প্রকারের
কাজের প্রক্রিয়াটি এম রকম বিভিন্ন প্রক্রিয়ায় করা যায়, আর এই প্রথম কাজের এম রকম প্রক্রিয়ার প্রত্যেকটি উপায়ের জন্য দ্বিতীয় প্রকার কাজটি করা যায় এন রকম উপায়ে। ঠিক আছে, তাহলে আর ভাষা লিখছি না। প্রথম প্রকারের একরকম প্রক্রিয়ার জন্য দ্বিতীয় প্রকারের কাজটি করা যায় এন রকম উপায়ে। তাহলে প্রথম প্রকার কাজটি এম উপায়ে করা যায়, এম রকম উপায়ের জন্য দ্বিতীয় প্রকারের কাজটি করা যাবে কত, এম ইন্টু এন। ঠিক আছে, এটা কিছু নয়, ঐকিক নিয়ম হচ্ছে। এরপরে দেখো তিনটে কাজ যদি হয়, এবার একই রকম নিয়ম হবে। ধরো প্রথম প্রকারের কাজটি এম রকম উপায়ে সম্পূর্ণ করা যায়, আর এই এম রকম উপায়ের প্রত্যেকটা উপায়ের জন্য দ্বিতীয় একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা এন রকম উপায়ে সম্পূর্ণ করা যায়, আর তৃতীয় একটা কাজ আছে, তৃতীয় কাজটা পি রকম উপায়ে সম্পূর্ণ করা যায়। তাহলে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় তিনটে কাজ সম্পূর্ণ করা যাবে এম ইন্টু এন ইন্টু পি রকম উপায়ে। ঠিক আছে, একই রকমভাবে। এরপর আসছি একটা আলাদা সূত্র নিয়ে, সেটা হচ্ছে এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তু একযোগে নিয়ে বিন্যাসের সংখ্যা। এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তু একযোগে নিয়ে বিন্যাস সংখ্যা। ঠিক আছে, এখানে অবশ্য আরটা লেস অর ইকুয়াল টু এন হতে হবে, মানে যতগুলো বস্তু তো আছে তা থেকে তো আর তার চেয়ে বেশি সংখ্যক বস্তু নেওয়া যায় না। ঠিক আছে, এন লেস অর ইকুয়াল টু এন হতে হবে। ধরো এন সংখ্যক বিভিন্ন বস্তু আছে, বস্তু সংখ্যা টোটাল হচ্ছে এনটা। ঠিক আছে, এখান থেকে আর সংখ্যক বস্তু নেব, নিয়ে আমরা বিন্যাস করব, মানে হচ্ছে সাজাবো। ঠিক আছে, যে ধরো এই যে শূন্যস্থান করা হলো, এটা হচ্ছে আর সংখ্যক স্থান, এটা হচ্ছে প্রথম স্থান, এটা দ্বিতীয় স্থান, এটা তৃতীয় স্থান, এটা হচ্ছে আরতম স্থান। ঠিক আছে, এখন এই যে এন সংখ্যক বস্তু আছে, এখান থেকে আর সংখ্যক বস্তু নিয়ে সাজাবো আমরা। আর সংখ্যক বস্তুকে এই যে আর সংখ্যক শূন্য স্থানে রেখেছি, ঠিক আছে, এই স্থানে আমরা সাজাবো। কত রকমভাবে সাজানো যায়, তাহলে দেখো যে প্রথম যে বস্তুটা কত রকমভাবে সাজানো যাবে। প্রথম যে স্থানটা আছে, এখানে এন সংখ্যক যে বস্তু আছে না, সেখান থেকে যে কোনো আর সংখ্যক নেবো আর কি। তাহলে প্রথম যে স্থানটা, এই স্থানটা এই যে এন সংখ্যক বস্তু আছে তার যে কোনো একটি দ্বারা পূর্ণ করতে পারি। ঠিক আছে, তার মানে এটা এন উপায়ে সম্পূর্ণ করা যাচ্ছে। ঠিক আছে, এই স্থানটা এই এন সংখ্যক বস্তুর যে কোনো একটি দ্বারা পূর্ণ করা যেতে পারে, তার মানে এই প্রথম স্থানটা আমরা এন রকম উপায়ে সম্পূর্ণ করতে পারছি। ঠিক আছে, এখন এই এন রকম উপায়ের প্রত্যেকটা উপায়ের জন্য দ্বিতীয় স্থানটা কত রকমভাবে পূর্ণ করা যাবে। তাহলে দেখো এই প্রথম শূন্যস্থানে যে বস্তুটা রেখেছি,
সেটা বাদ দিয়ে আমরা দ্বিতীয় স্থানে যে কোনো বস্তু রাখতে পারি। ঠিক আছে, এন সংখ্যক বস্তুর মধ্যে যে বস্তুটা প্রথম স্থানে রেখেছি সেটাকে বাদ দিয়ে এই দ্বিতীয় স্থানে বাদ বাকি যে n-1 সংখ্যক বস্তু আছে সেই n-1 সংখ্যক বস্তুর যে কোনো একটি বস্তু এই দ্বিতীয় স্থানে রাখতে পারি। তার মানে দ্বিতীয় স্থানটা পূর্ণ করা যাবে n-1 রকম উপায়ে। ঠিক আছে, এরপর এই তৃতীয় স্থানটা কত রকমভাবে পূর্ণ করতে পারি? তাহলে অলরেডি দুটো বস্তু বসে গেছে এখানে, প্রথম স্থানে একটা, দ্বিতীয় স্থানে একটা। তাহলে এই যে দুটো বস্তু প্রথম স্থানে আর দ্বিতীয় স্থানে যে দুটো বস্তু বসিয়ে দিয়েছি সেই দুটো বস্তু বাদ দিয়ে বাদ বাকি যে n-2 সংখ্যক বস্তু পড়ে আছে, দুটো বস্তু n থেকে বাদ দিলে n-2 সংখ্যক বস্তু পড়ে থাকে। তাহলে এই n-2 সংখ্যক বস্তু যে কোনো একটা বস্তুকে তৃতীয় স্থানে বসাতে পারি। তার মানে তৃতীয় স্থানটা পূর্ণ করা যাবে n-2 রকম উপায়। ঠিক আছে, এরকমভাবে পরপর কমে কমে যাবে আর কি। প্রথমটা n, তারপর n-1, তারপর n-2, পরপর লাস্টে যেটা আছে আরতম যে বস্তুটা কত রকম উপায়ে পূর্ণ করা যাবে। এটা কী করে বুঝবো? দেখো, প্রথম বস্তুটা n রকম উপায়ে পূর্ণ করা যাচ্ছে, দ্বিতীয় বস্তুটা না, প্রথম স্থানটা n রকম উপায়, দ্বিতীয় স্থানটা হচ্ছে n-1 রকম উপায়, আর তৃতীয় স্থানটা n-2 রকম উপায়। তার মানে দেখো, এটা তৃতীয় স্থানে আছে বলে n থেকে 2 বাদ। ঠিক আছে, যা আছে যে স্থানে আছে সেটা থেকে n থেকে তার 1 কম বাদ দিচ্ছি। এটা দ্বিতীয় স্থানে আছে n-1 বাদ, তাহলে এটা 8তম স্থানে আছে বলে এটা কত রকমভাবে পূর্ণ করা যাবে n- এই সিমিলারিটি বজায় রেখে আর কি। ঠিক আছে, n- কত রকম হবে, এখানে 3 হলে এখানে 2 হচ্ছে, তাহলে এখানে আর যেহেতু আছে তাহলে এখানে আর এর জায়গায় r-1 রকম উপায়। তার মানে হচ্ছে তোমার n-r+1 রকম উপায় এটা। ঠিক আছে, এই স্থানটা পূরণ করে যাবে n-r+1 রকম উপায়। তাহলে অতএব মোট বিন্যাস সংখ্যা কত হবে? তাহলে মোট বিন্যাস প্রথমটা n রকম উপায়ে, দ্বিতীয়টা n-1 রকম উপায়ে, ঠিক আছে, তৃতীয়টা n-2 রকম উপায়ে, এবং শেষে যেটা আছে n-r+1 রকম উপায়ে। তাহলে এই যে কাজগুলি সম্মিলিতভাবে করা যাবে n ইন্টু n রকম -1 ইন্টু n-2 ডট n-r+1 রকম উপায়ে। ঠিক আছে, এগুলো পরপর গুণ। ঠিক আছে, তাহলে বোঝা গেল কত বিভিন্ন উপায়ে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু বিন্যাস করা যাবে। এখন দেখো, এই যে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক যে বস্তুর যে বিন্যাস সংখ্যা, মানে বিন্যাস মানে হচ্ছে পারমুটেশন, n সংখ্যক বিভিন্ন বস্তু হইতে r সংখ্যক বিভিন্ন বস্তুর বিন্যাস সংখ্যাকে প্রকাশ করা হয় n-p-r এই নোটেশনটা দ্বারা। ঠিক আছে, কীভাবে? যেহেতু n সংখ্যক বিভিন্ন বস্তু আছে, n ওপরে n, আর আর যেহেতু পারমুটেশন মানে বিন্যাস ইংলিশ হচ্ছে পারমুটেশন, সেই জন্য p, আর যেহেতু n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু নিচ্ছে সেই জন্য এখানে নিচে r, মানে n-p-r এরভাবে প্রকাশ করা হয়। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যাকে প্রকাশ করা হয় n-p-r। তার মানে হচ্ছে মোট বিন্যাস সংখ্যা ইকুয়াল টু হয়ে যাবে n-p-r। আবার n-p-r মানেই হচ্ছে এখানে n ইন্টু n-1 ইন্টু n-2 ডট ডট n-1 পর্যন্ত গুণফল। ঠিক আছে, তাহলে যদি বলে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে 10টি বস্তুর বিন্যাস সংখ্যা কত হয়ে যাবে, তাহলে সেটা প্রকাশ করব n-p-10 এইরকম উপায়ে। ঠিক আছে, সেটা কীভাবে প্রকাশ করা যাবে? n-p n সংখ্যক বস্তু থেকে যদি p সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা বলে তাহলে সেটাকে প্রকাশ করব n-p-10 এরকম উপায়ে।
তাহলে দেখো এন পি আর মানে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, এই যে ফ্যাক্টরগুলো আছে পরপর কমে গিয়ে কোথায় শেষ হচ্ছে এন মাইনাস আর প্লাস ওয়ানে। এটা একটা সূত্র, এন পি আরের একটা সূত্র, ঠিক আছে। এখন দিস ইকুয়াল টু লেখা যায় কত, এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ডট ডট এন মাইনাস আর প্লাস ওয়ান। এটা তো এত পর্যন্ত আছে। এবার লব হরকে আমি এন মাইনাস আর, এখানে এন মাইনাস আর গুণ করলাম, এন মাইনাস আর মাইনাস ওয়ান, এন মাইনাস আর মাইনাস ওয়ান, এরকম পরপর গুণ করতে 3 2 1 পর্যন্ত গুণ করে দিলাম, ইন্টু 3 ডট ডট করে 3 2 1 পর্যন্ত গুণ করে দিলাম। তাহলে কী করলাম, লব ও হরকে এখান থেকে গুণ করে দিলাম, এইটা এন মাইনাস আর থেকে 3 2 1 পর্যন্ত লব ও হরকে গুণ করলাম। তাহলে দিস ইকুয়াল টু, ওপরে কী লেখা আছে দেখো, ওপরেরটা কী আছে, এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট ডট এখান থেকে শুরু করে 3 2 1, মানে এখানে অ্যাকচুয়ালি ওপরে কী আছে 1 2 3 থেকে এন পর্যন্ত সংখ্যার গুণফল। তাহলে 1 থেকে এন সংখ্যক সংখ্যার গুণফলকে প্রকাশ করা হয় কত আমরা জানি, ফ্যাক্টরিয়াল এন দ্বারা। আর নিচেরটা কত আছে 1 2 3 থেকে পরপর গুণগুলো কী আছে 1 2 3 পরপর এরকমভাবে গুণ পর্যন্ত আছে তোমার এন মাইনাস আর সংখ্যক পদ পর্যন্ত গুণ ফল আছে। তার মানে এটা নিচেরটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, ঠিক আছে। এটাও একটা সূত্র, এনপিআরের দুটো সূত্র। এনপিআর মানে এন ইন্টু এন মাইনাস ওয়ান, এরকম করে পরপর গুণ করে যাবো পরপর কত পর্যন্ত, এন মাইনাস আর প্লাস ওয়ান সংখ্যক পর্যন্ত, ঠিক আছে। তার মানে এখানে কটা উৎপাদক আছে দেখো, এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু, এরকম পরপর এন মাইনাস আর প্লাস ওয়ান সংখ্যক পদের গুণফল আছে। তো শেষ পদটা হচ্ছে এন মাইনাস আর প্লাস ওয়ান, তো এন মাইনাস আর প্লাস ওয়ান। এখানে দেখো আর সংখ্যক পদের গুণফল আছে, মানে এন থেকে শুরু করে পরপর ছোটো হতে থাকবে এন এন মাইনাস ওয়ান, এরকম করে আমি আর সংখ্যক পদ পর্যন্ত লিখব, ঠিক আছে। আর এখানে এরকমভাবে লিখতে পারি, অথবা এন পি আর সমান ফ্যাকচুয়াল এন বাই ফ্যাকচুয়াল এন মাইনাস আর, এটাও একটা সূত্র, ঠিক আছে। তাহলে দেখো কত হয়ে যাবে, এন পি ফোর কত হবে, এন পি ফোর যদি এই সূত্রের আকারে প্রকাশ করি তাহলে বলেছিলাম কি, এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু পরপর কটা পদ আছে, এখানে আর সংখ্যক পদ আছে, ঠিক আছে। এখানে আর বলে আর সংখ্যক পদ, তাহলে এন পি ফোর মানে হচ্ছে লিখতে পারি এন চারটে পদ পর্যন্ত গুণফল ইন্টু এন মাইনাস ওয়ান দুটো পদ ইন্টু এন মাইনাস টু, যেহেতু ফোর আছে তাহলে এন মাইনাস থ্রি পর্যন্ত যাবে, এরকমভাবে প্রকাশ করতে পারি। অথবা এই সূত্রটা ব্যবহার করলে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ফোর এভাবেও লিখতে পারি, ঠিক আছে। আমার সুবিধা মতো যেটা ব্যবহার করলে সুবিধা হবে সেরকমভাবে আমরা ব্যবহার করব, ঠিক আছে। এগুলো একের সূত্র। এরপর ফ্যাক্টোরিয়াল জিরোর মান কত হবে দেখব, ঠিক আছে। ফ্যাক্টোরিয়াল জিরো মানে ওয়ান, এটা প্রমাণ করব। ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে হচ্ছে ওয়ান, ফ্যাক্টোরিয়াল টু মানে কত, ওয়ান ইন্টু টু, তার মানে হচ্ছে টু, ঠিক আছে। ফ্যাক্টোরিয়াল থ্রি এগুলো ওয়ান টু থ্রি, তার মানে হচ্ছে ছয়। এখন যে ফ্যাক্টোরিয়াল থ্রি মানে এক দুই তিন এটা আমরা জানি, ফ্যাক্টোরিয়াল টু মানে ওয়ান টু, এটা সমান টু, ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে হচ্ছে একটা পদের গুণফল। ফ্যাক্টোরিয়াল জিরো সমান ওয়ান কী করে আসছে দেখি, দেখো এটা আমরা কত জানি যে এন পি এন মানে কত, এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে আর সংখ্যক এন সংখ্যক বস্তু বিন্যাস সংখ্যা, ঠিক আছে। এই এটা এই
এনপিআর, এই সূত্র থেকে আমরা এনপিএনটা পাবো। এনপিআর হলে কি হয়, এর উৎপাদকের সংখ্যা এন থেকে শুরু করে n-1 n-2 পরপর কমতে কমতে আর সংখ্যক উৎপাদক পর্যন্ত লিখি। তাহলে এনপিএন লিখব কত, এন থেকে শুরু করে n-1 n-2 এরকম পরপর লিখে যাবো কতটা পর্যন্ত, কমতে কমতে এন সংখ্যক উৎপাদক পর্যন্ত যাব। ঠিক আছে, যেহেতু এখানে এনপিএন আছে, এখানে এনপিআর ছিল বলে আর সংখ্যক উৎপাদক পর্যন্ত লিখলাম। তাহলে এখানে এন সংখ্যক উৎপাদক পর্যন্ত গেলে আমার 3, 2, 1 গিয়ে শেষ হবে। ঠিক আছে, 3, যেহেতু এন সংখ্যক উৎপাদক লিখবো, তাহলে n-1 থেকে শুরু যদি করি, তাহলে 3, 2, 1 গিয়ে শেষ হবে, মানে 1 থেকে n পর্যন্ত সংখ্যার গুণফল। দিস ইকুয়াল টু ফ্যাক্টর এনপিএন, যে এনপিআর এর এই যে সূত্রটা ব্যবহার করছি, এটা যদি ব্যবহার করি তাহলে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল n-n ইকুয়াল টু, ডান দিকটা কত হচ্ছে 1, 2 থেকে n পর্যন্ত, যেহেতু উৎপাদক আছে তাহলে ফ্যাক্টোরিয়াল n। তাহলে দিস ইমপ্লাই কত হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 0 ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n। দিস ইমপ্লাইজ ফ্যাক্টোরিয়াল 0 তাহলে কত হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n, এটা কেটে গেল, দিস ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 0 হয়ে গেল, ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মানে হচ্ছে 1, এটা প্রমাণ। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল 0 মানে হচ্ছে 1 আর ফ্যাক্টোরিয়াল 1 মানে তো 1ই।